কি গোছাচ্ছ? হ্যাঁ রে বাবা। কতদূর কি হলো? এই গোছাচ্ছি, গোছানো বলতে কি এই তো একটা নাইটি নিয়েছি, একটা জামা আর একটা প্যান্ট নিয়েছি যেটা পরে আর কি এদিক ওদিক করবো। তুমি কখন বেরোবে আজকে? আমাদের 9:30টায় ফ্লাইট আছে। তোমার তো আগে বেরোতে হবে তো অনেক। হ্যাঁ আগে বেরোবো, সন্ধ্যাবেলার দিক করে বেরোবো, হয়ে যাবে। কৌশিক কোনটা বোঝে দেখি। সাবধানে যাও, তোমাকে কোনো চকলেট কিছু দেখাচ্ছি। অসুবিধা হবে না। আর ভালো লাগছে না রে শুভ। দেখ কৌশিক আছে তো, কিছু হবে না। হ্যাঁ সবাই আছি তো আমরা। হ্যাঁ সে তো আছিস, আমার যতক্ষণ না রিপোর্টটা বেরোচ্ছে ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না। কিছু হবে না, রিপোর্ট ভালোই আছে। ডাক্তারের জন্য সব ভালো হয়, আসি তারপর তো দাদাকে নিয়ে অনেক আনন্দ করি। তাই তোমাদেরকেও বলি প্লিজ তোমরা সবাই ঠাকুরের কাছে প্রে করো যেন ওর কোনো খারাপ রিপোর্ট না আসে। আসলে এতটা অসহায় হয়ে পড়েছি যে মাথার উপরে যেহেতু বড় কেউ নেই, এতটা অসহায় হয়ে পড়েছি যে বলার বাইরে। ইন্দ্রদারও কাজ আছে, ও তো আর আমাদের সঙ্গে হায়দ্রাবাদে যেতে পারবে না। তো উনিও অ্যাপেলোতে দৌড়াদৌড়ি করেছে, কিন্তু হায়দ্রাবাদে তো যেতে পারবে না, আমরা নিজেরাই নিয়ে যাচ্ছি। এতটা অসহায় লাগছে নিজেকে যে কোথা থেকে কি করব। আমার বেলায় তো ও ছিল, কিন্তু ওর বেলায় যে আমি কোথা থেকে কি করব কিছুই বুঝতে পারছি না। আর তোমরা সবাই জানো যে আমার এই 4-5 মাস আগেই আমার পিছনে কত টাকা খরচা হয়েছে। এই সারদা নার্সিং হোম, অ্যাপেলো সব কিছু টেস্ট ফেস্ট করে 5 লাখের ওপরে বেরিয়ে গেছে পুরো সবকিছু করে। এবার আর 3-4 মাসের মধ্যে কোন মানুষের কাছে এত, আমরা কত টাকা না জানি ইনকাম করি যে 4-5 মাসের মধ্যে এত টাকা বেয়ার করব। তাও তো এই যে খরচা টেস্ট ফেস্ট সবকিছু করে ঠরে নিয়ে মিনিমাম 1.5 লাখ টাকার উপরে খরচা হয়ে গেছে। অ্যাপেলোতে ভর্তি থেকে শুরু করে সবটাতে 1.5 লাখ টাকার উপরে খরচা হয়ে গেছে। তারপরে আমি একটা ডিসিশন নিলাম যে না, আমি এখানে ট্রিটমেন্ট করানোর থেকে আমি একেবারে প্রথমেই ডাইরেক্ট বাইরে নিয়ে চলে যাই। আর আমার জেদ যে আমি ওকে সুস্থ করবই। জীবনে তো অনেক জেদ করেছি, অনেক জেদ করে এটা নিয়েছি ওটা নিয়েছি, অনেক জেদ করেছি। আর জেদ করে আমি আমার স্বামীর জীবন ঠিক করব, রোগ মুক্ত করব, যা যা করতে হয়, যেখানে যে যা করতে হয় আমি তাই করব, কিন্তু ওকে আমি সুস্থ করব। এটা হচ্ছে আমার জেদ। তো তোমরাও পাশে থেকো। প্রচন্ড অসহায় হয়ে পড়েছি, প্রচন্ড সব দিক থেকে, সব দিক থেকে অসহায় পড়েছি। প্রথম তো শ্বশুরের পিছনে সর্বস্ব ঢেলে দিয়েছি। সোনা গয়নাও নেই যেগুলো দিয়ে আমি যে এখন টাকা পয়সা নেব, সেই দিকেও নেই। ওটা যদি এখন থাকতো তাহলে হয়তো ওর পিছনে আমি ঢালতে পারতাম, এখন যা সোনার দাম। সেই জায়গা থেকে তারপরে আমার পিছনে এরকম একটার পর একটা চলছে। এখন আবার হঠাৎ করে ও 4-5 মাসের মধ্যে আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। কোথা থেকে কি করব কি না করব কিছুই জানি না। আর ফ্লাইটে যাচ্ছি কেন? কারণ ও তো যন্ত্রণা করছে, ওকে আমি বেশিক্ষণ বাড়িতে রাখতে পারছি না। আবার 2 দিন ধরে যে ট্রেনে করে নিয়ে যাব সেই রিস্ক আমি নিতে পারছি না। ট্রেনে তো সময় লাগে। সময় লাগবে, এর জন্য আমি একেবারে ফ্লাইটে চলে যাচ্ছি। তারপরে ঠাকুরের কৃপায় সবকিছু ঠিক হবে যখন, আমি ট্রেনে করেই বাড়ি আসবো। হ্যাঁ, দাদা সুস্থ হয়ে যাক, ভালো হবে। সুস্থ হয়ে যাক, আমি ওকে সুস্থ করেই বাড়ি নিয়ে আসবো যাই হয়ে যাক। তো মেয়ের পরীক্ষা চলছে। আর টুম্পাকে বললাম, আমার ননদরা কালকে এসেছিল, বললো যে আমার ভাইও এসেছিল, বললো যে নিয়ে চলে যাবে পাপানকে। তা আমার ননদ বললো না আমাদের বাড়িতেই থাক, নিয়ে যাব। তো আজকে চলে যাওয়ার কথা, এখন দেখছি টুম্পা সৌভিক এসে বলছে যে ওর 2টো পরীক্ষার বাকি আছে, আমি এখানে থাকছি, আমি স্কুল দিয়ে দিয়ে আসবো নিয়ে আসবো। এবার টুম্পাটারও শরীর ভালো ছিল না, তো ওরও পেটে যন্ত্রণা ছিল, এই জন্য আমি রিস্ক নিতে পারিনি ওকে বলে। তারপর দেখলাম ও নিজে থেকেই যখন বলছে যে আমি দিয়ে আসবো নিয়ে আসবো, পড়াটা হবে, তখন তো আর পরীক্ষা মিস করার কোনো ব্যাপার না। 2টো দিন পরীক্ষাটা দিক, তারপরে বলেছি সৌভিককে যে আমার ননদের বাড়িতে ওকে দিয়ে আসতে। কারণ ও আমার ননদের বাড়িতে থাকলে ও নিজেও ফ্রি থাকতে পারবে। কেন এই বাড়িতে থাকলে না ওর নিজের ভিতরে ভিতরে একটা কষ্ট হবে, মাম্মাম পাপা কি করছে কি হচ্ছে না হচ্ছে। আর পিসি বাড়িতে সবাই যেহেতু রয়েছে, ওখানে সবাইকে পেলে একটু তো ভুলে থাকবে। ওটাই আমি এর জন্যই আমার পিসি বাড়িতে রাখার চেষ্টা করছি। আর তোমরা পাশে থেকো প্লিজ। আমি চারিদিক থেকে অসহায় হয়ে পড়ি, চারিদিক। একটা মেয়ে মানুষ আমি আর কি করব? ধার দেনা কিছু করেছি, সেইগুলো নিয়ে এখন যাচ্ছি। তারপর ওখানে যে কি হবে জানি না। দেখ সব ভগবানের ওপরে, সবাই ভগবান সব ভগবানের উপরে আস্থা রেখেছি। উনি আছে, উনি আমার সব ঠিক করে দেবে। আমার এটা দৃঢ় বিশ্বাস যে উনি আমাকে সঠিক পথ দেখাচ্ছে, আর সঠিক পথেই আমি চলছি, আর ওনার পথেই আমি চলবো। আর উনি যেটা করার সেটাই ঠিক করবে, সর্বস্বটা আমি ওনাকে দিয়ে দিয়েছি। কারণ আমি অনেক কষ্ট পাচ্ছি, কারণ ছোটবেলা থেকে আমি সব হারিয়ে 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 আজকে আমি এই জায়গায়, মা বাবা সব কিছু। কিন্তু ওকে এতদিন এত শাসন করেছি, এত কিছু করেছি,
ওকে কোনোদিনও পাল্টাতে পারলাম না। সেই যেই জিনিসটা লুকিয়ে লুকিয়ে সেই করলোই, সেই ক্ষতি করলোই। সেসব নয় পরের কথা, সেগুলো আমি ওকে পরে দেখে নেবো, আগে তো ওকে সুস্থ করি। আগে সুস্থ হওয়া আগে ভালো। সুস্থ করি। ও যে লুকিয়ে চুরি করে যে আমার সাথে এগুলো করেছে দিনের পর দিন, ও একবারও বাড়ির লোকের কথা ভাবে? যেই স্বামীটা ভাবে যে আমি নেশা করছি, আমার পয়সায় আমি নেশা করছি, তা তোমার কি? একটা বউকে যখন বলে, কিন্তু তোমার যখন কিছু হবে সেই বউটাকেই সবকিছু ফেস করতে হবে, সেই বউটাকেই কষ্ট পেতে হবে। আমি পাচ্ছি না, আমি কষ্ট পাই দিনের পর দিন, অশান্তি। তুই জানিস, এই দেখ আমার হাতে, আমি কোনোদিনও কারোর জন্য কোনোদিনও কাটিনি, কিন্তু এই যে কাটার দাগগুলো দেখছিস না, এগুলো তো দাদার বিড়ি, খৈনি, মদ এগুলো ছাড়ানোর জন্য। দিনের পর দিন রক্ত শুধু কেটে কেটে এরকম করে ইসে করেছি, যাতে ও যেন আমার কষ্টতে কষ্ট হয়। আজ আমার কষ্ট দেখে ও বলছে আর আমি খাবো না, তুমি এত কষ্ট পাচ্ছ আর আমি খাবো না। কিন্তু কখন বলছে? যখন সব শেষ করে। আমাকেও তো সময় দিতে হবে, আমাকেও তো বুঝতে হবে আমি আর এখানে নিতে পারছি না। আমি আর সত্যি বিশ্বাস কর, আমি এখানে নিতে পারছি না। আমার যে, আমি রাতে ঘুমাচ্ছি, আমার যে যার আমার মরার মতন ঘুম, যেখানে আমি মানে মানুষ ডেকে মরে গেলেও, পৃথিবী উলটপালট হয়ে গেলেও আমার ঘুম ভাঙে না, সে মানুষ শুধু এরকম ঘুমাচ্ছি, চোখ এরকম খোলা। তাও যে আমি যে 2 দিন 3 দিন যে রাতে ঘুমাচ্ছি না, আমার শরীরের মধ্যে কোনো স্ট্রেস নেই, মাথার মধ্যে কোনো যে আমার ঘুম ঘুম ভাব, এটা নেই। ঘুমই নেই, আমার চোখে ঘুমই নেই, খাওয়া নেই, কিচ্ছু নেই। শুধু আমার মাথার মধ্যে একটাই আছে, ওকে কিভাবে সুস্থ করবো, কোথায় নিয়ে গেলে ঠিক হবে, কোথায় কি করলে ঠিক হবে, কোথায় দিয়ে টাকা জোগাড় করবো, কোথা থেকে কি করবো, শুধু আমার মাথায় এইসবই ঘুরছে। আমি ওকে সুস্থ করবোই, কারণ ও আমার জীবন। ওকে ছাড়া আমি কিছুই বুঝি না। ওর ভালো মন্দর জন্যই এত চিৎকার, এত চেঁচামেচি, এত কিছু বলা। ওকে আমি সুস্থ করে বাড়ি আনবই। তো তোমরা সঙ্গে থেকো। আর আজকে আমরা এই বেরোচ্ছি, কৌশিক অঞ্জলি যাচ্ছে, আমি যাচ্ছি, আর মিঠুন যাচ্ছে। তো দেখি কতদূর কি করতে পারি। এখন ওই ঘরে শুয়ে আছে, পেটের যন্ত্রণাটা একটু কম আছে, তাই হয়তো আমি এত কথা বলতে পারছি। একটু কালকে থেকে কম আছে বলছে, তাই মনের দিক থেকে একটু ভরসা পেলাম। ডাক্তারও বলেছিল যদি এই ওষুধটা খেয়ে একটু কমে তাহলে খুব ভালো কথা। তো ওষুধটা খেয়ে সত্যি একটু কমেছে, এর জন্য আমার একটু ভালো লাগছে যে না, ভালোর দিকে যাচ্ছে, ভালো হচ্ছে, শুভ কিছু হচ্ছে। কিচ্ছু হবে না, ঠাকুরের কাছে প্রার্থনা করো, কামনা করো, ঠাকুর ঠিক ঠিক করে ঠাকুরের কাছে দেবে। সব ঠিক করে দেবে। আর সবাই তো পাশে তোমরাও আছে। ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার জন্য, যারা যারা এত প্রার্থনা করেছিলে। আমি মরার মুখ থেকে ফিরে এসেছিলাম, তোমরা তোমাদের দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করো, ও যেন আবার আগের মতন সব কিছু হয়ে যায়, ও যেন আবার ঠিক হয়ে যায়, সব ঠিকঠাক হয়ে যায়। শুধু এইটুখানি প্রার্থনা করো, আর কিচ্ছু না। তারপর আমি যেখান থেকে যা পারবো, যেভাবে পারবো, ওর জন্য আমি ভিক্ষা করবো লোকের কাছে, তবু ওকে সুস্থ করবো আমি। যেটা আমি জীবনে কোনো কল্পনা তো ভাবিনি, আমি সেই সব হাত তাক করবো, কিন্তু ওকে আমি সুস্থ করে বাড়ি আনবো। তারপরে তো আমি ওকে সোজা করবো। আবার সেই আমার আজ 14 বছর বিয়ে হয়েছে, আজ 5-7 বছর আগে যা যুদ্ধ আমার চলেছে, এই যুদ্ধ আবার শুরু হবে আমার। কারণ ওকে আমি শুধরাতে পারছি না। শুধরে শুধরে মদটা তো নষ্ট করেছি, কিন্তু এগুলো লুকিয়ে লুকিয়ে করতো। আবার সেই যুদ্ধ চালু হবে, সেই যুদ্ধ করে আবার ওকে আমি সঠিক পথে আবার নিয়ে আসবো, আবার ওকে ঠিক করবো। হ্যাঁ, এগুলো বন্ধ করে দেবো দাদা, কারণ সুস্থ হয়ে আসুক। হ্যাঁ, সব বন্ধ করে সব দেবো। সব সব দেখতে পাবি ওর অবস্থাটা আমি কি করব। নেশা তখন বলবো, যখন ও বলবে যে আমি পারছি না। কালকে তো বলছে আমার খুব কষ্ট হচ্ছে, একটা বিড়ি দাও। তখন আমি বললাম বিড়ি না তো, বলছে কিছু তো একটা চিবাতে হবে। তখন আমি বললাম নাও, আমার এক একটা পার্স চিবিয়ে খাও, যদি তোমার তাহলে শান্তি হয়, নেশাটা কাটে। এক একটা পার্স চিবিয়ে খাও, যদি তোমার তাহলে নেশাটা কাটে। তখন চোখে জল ফেলছে। যাই হোক দাদা ভাই, তোমাদেরও সবাইকে বলছি, দেখো বাড়ির বউরা কিন্তু তোমাদের ভালোর জন্যই এরকম করে যে নেশা ভাঙ করো না। নাহলে আমাদের কি আছে, আমরা যদি তোমাদের নাই ভালোবাসতাম, স্বামীদের যদি নাই ভালোবাসতাম, তাহলে আমরা কেনই বা বলবো, কেনই বা অশান্তি হবে, কেনই বা এত কিছু হবে। আমরা তোমাদের ভালো চাই বলেই তো বলি, কিন্তু ভালোটাকে তোমরা বোঝো না। দেখো এখন কি পরিস্থিতি, লাখ লাখ টাকা বেরিয়ে যাচ্ছে, টাকা পয়সা কিছু নেই, কোথা থেকে কি জোগাড় করবো। যেইটুখানি টাকা ধার দেনা করে জোগাড় করেছি, সেই নিয়ে ওকে আগে হসপিটাল নিয়ে যাচ্ছি। তারপর ওখানে যে কি হবে আমি নিজেও জানি না, কত কি লাগবে, কি হবে বলবো। আর গুছিয়ে নিই, তারপর দেখি তোমাদেরকে যদি কিছু বলতে পারি। কারণ তোমরা বলেছো যে কিছু আপডেট তোমাদেরকে দিতে, কারণ তোমরাও একটা পরিবার, তোমাদেরও টেনশন হচ্ছে, চিন্তা হয় আমাদেরকে নিয়ে। তাই তার জন্য তোমাদেরকে বলার জন্যই এইটুখানি বলা, কি কি করছি না করছি সবটাই তোমাদেরকে বলবো। ঠিক আছে, রাখছি, টাটা।